বাইরে যথেষ্ট ঠান্ডা, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ প্রতিদিন বাড়ছে। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের সাংবিধানিক যে সংস্থাগুলো সেগুলো কি অবস্থায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা এ যাবৎকালে কখনোই হয়নি। সংবিধানে সংশোধন এনে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল, এবং এই ট্রাইব্যুনালগুলোর কাজ কি হবে আপনারা জানেন। প্রত্যেকেই ওয়াকিবহাল। ডিএ মামলা নিয়ে প্রতিদিন আপনারা ফোন করেন, অনেক কর্মচারী তারা ফোন করেন, কিন্তু এই মুহূর্তে কর্মচারীদের যে ট্রাইব্যুনাল, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, রাজ্য সরকারি কর্মচারীরা তাদের অভাব অভিযোগ, নতুন যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতির ক্ষেত্রে যে আদালতে সর্বপ্রথম, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বলা হয়, যে আদালতে সর্বপ্রথম যেতে হয় সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে সেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার নেই, জুডিশিয়াল মেম্বার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে প্রতিটি সাংবিধানিক সংস্থাকে কলা টিপে মেরে দিচ্ছে। এই মুহূর্তে যেহেতু সেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার নেই, জুডিশিয়াল মেম্বার নেই, ফলে সাধারণভাবে সুপ্রিম কোর্টের বিখ্যাত জাজমেন্ট এল চন্দ্রকুমারের জাজমেন্টের প্রেক্ষিতে প্রথমে মামলা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বা রাজ্য সরকারের যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যেগুলো রাজ্য সরকারের অ্যাপয়েন্টমেন্ট, সে বিডিও অফিসের কর্মীই হোক, সে পিএসসির মাধ্যমে যে কোনো অ্যাপয়েন্টমেন্টই হোক, সেই ক্ষেত্রে নিয়োগ হয়। নিয়োগ হলেই সেই সংক্রান্ত কোনো প্রকার মামলা হলে সেই মামলাটি হয় ট্রাইব্যুনালে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে কোনো জাজ নেই, না এক্সিকিউটিভ মেম্বার রয়েছে, না জুডিশিয়াল মেম্বার রয়েছে। ফলে একটি ফোরাম লুজ করছেন। সাধারণভাবে ট্রাইব্যুনালে প্রথমে মামলা ফাইল হয়, তারপরে এল চন্দ্রকুমারের জাজমেন্টের প্রেক্ষিতে সেখানে বলাই আছে সুপ্রিম কোর্টে, কারণ আগে ডিরেক্ট সুপ্রিম কোর্টের ফাইলিংয়ের বিষয় ছিল। এল চন্দ্রকুমার বলল না, এল চন্দ্রকুমারের জাজমেন্টের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল থেকে আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন, কারণ জুডিশিয়াল রিভিউ এটা সংবিধানের একেবারে বেসিক স্ট্রাকচার, ফলে এটাকে কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না। তাই হাইকোর্টের যে ক্ষমতা জুডিশিয়াল রিভিউ, সেটা কেড়ে নেওয়া যায় না। তাই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স থেকে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে ডিভিশন বেঞ্চে আসবে, এল চন্দ্রকুমার বলে দিল। এখন মুশকিল হচ্ছে যে বর্তমানে ট্রাইব্যুনালই নেই, ট্রাইব্যুনালে কোনো এক্সিকিউটিভ মেম্বার নেই, কোনো জুডিশিয়াল মেম্বার নেই। ফলে ট্রাইব্যুনালে এই বিচারক না থাকার জন্য যারা বিচার প্রার্থী তারা একটা ফোরাম লুজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে কোনো প্রকার চিন্তা নেই, রাজ্য সরকারের কোনো প্রকার চিন্তা নেই। তারা এই মুহূর্তে একেবারেই শীত ঘুমে চলে গেছে। 2023 সালে জুডিশিয়াল মেম্বার, সর্বশেষ জুডিশিয়াল মেম্বার ছিল, ভাবুন, 2023 সালে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার রিটায়ার্ড করেছে যিনি ছিলেন, তিনি সেপ্টেম্বর মাসে, 2025 সালের সেপ্টেম্বর মাসে। অর্থাৎ 2023 সাল থেকে জুডিশিয়াল মেম্বার নেই, আর 2025 সাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার নেই। তাহলে এই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা, এই রাজ্যে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যে যদি ত্রুটি বিচ্যুতি হয়, সেখানে দুর্নীতি হয়, কোথায় যাবেন মানুষ? এই নিয়ে সকলে নিশ্চুপ। দুর্ভাগ্যজনক। আদালতে মামলা করে বলতে হচ্ছে যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, আদালতে এই যে বেসিক্যালি কোথায় হওয়া উচিত এই নিয়ে আর্গুমেন্ট করতে হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি সরকার রয়েছে, সংবিধানের সংশোধন এনে ট্রাইব্যুনাল তৈরি করা হলো, সেই সাংবিধানিক সংস্থাকে গলা টিপে মারছেন। এই নিয়ে কারোর কোনো চিন্তা নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে মামলাগুলো পেন্ডিং রয়েছে, হাজার হাজার মামলা পেন্ডিং, সেই পেন্ডিং মামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই চান। তারা জানেন যে বেসিক্যালি ওখানে মামলা হলে তারা যে প্রতিদিন দুর্নীতি করছে সেটা উন্মোচিত হয়ে যাবে। তাই সেখানে জুডিশিয়াল মেম্বার 2023 সাল থেকে দেননি, অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার 2025 সাল থেকে, সেপ্টেম্বর মাসে 2025 সাল থেকে নেই। ফলে এখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ফাইলিং ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। যারা বিচার প্রার্থী তারা প্রতি মুহূর্তে, প্রতিদিন তারা খবর নিচ্ছেন যে কবে জাজ অ্যাপয়েন্টমেন্ট হবে, কবে
জুডিশিয়াল মেম্বার কবে অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার অ্যাপয়েন্টমেন্ট হবে কেউ জানে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর অপরদিকে এই একটার পর একটা সাংবিধানিক সংস্থাকে কিভাবে গলা টিপে মারতে হবে তার বন্দোবস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে দেশে যে যে ক্ষমতায় রয়েছে সে তো প্রতিটি সাংবিধানিক সংস্থাকে ভেঙে দেওয়ার একটা বন্দোবস্ত করেইছে। ফলে ওদিকে দাদা এদিকে দিদি উভয়েই সাংবিধানিক সংস্থাকে কিভাবে গলা টিপে মারতে হবে তার বন্দোবস্ত এরা করে ফেলেছেন। সংবিধান সংশোধনে নিয়ে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল, ডিএর মামলা সর্বপ্রথম ফাইল হয়েছিল কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, সেটাই নিয়ম। কিন্তু এই মুহূর্তে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে জুডিশিয়াল মেম্বারও নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারও নেই। মামলা ফাইল হচ্ছে, মামলা ফাইল হয়ে তারপরে আইদার আপনাকে ওই ডিরেক্ট ডিভিশন বেঞ্চে আসতে হবে ফাইল করে আর্জেন্সি দেখিয়ে, নাহলে ফাইল হয়ে পড়ে থাকবে। আগের যে মামলাগুলো ফাইল হয়ে আছে সেগুলোর কোনো হিয়ারিং হচ্ছে না। একজন লিখছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রচুর দুর্নীতি। হ্যাঁ, একদম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো মার্কস দেয়নি, কিচ্ছু দেয়নি, শুধুমাত্র রোল নাম্বার দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের, এটাই স্বাভাবিক বিষয়। ওরা কোনো দিন ডিসক্লোজ করবে না কজন নিয়োগ করেছে, কোন ক্যাটাগরিতে কজনকে নিয়োগ করেছে, কোন ক্যাটাগরিতে কজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকলো, পিইটি পিএমটির জন্য ডাকলো। কারণ রিটেন এক্সামিনেশন 85 মার্কসের আর ইন্টারভিউ 15 মার্কসের। তাহলে ওর মাঝে রিটেন এক্সামিনেশনের পরে পিএমটি পিইটি হয়। ফলে সেই পিএমটি পিইটিতে কতজনকে ডাকলো, কোন ক্যাটাগরিতে, সেই ইসি হোক বা অন্যান্য হোমগার্ড সিভিক এইসব ক্যাটাগরিতে যেখানে নির্দিষ্ট বরাদ্দকৃত সিট রয়েছে, কেউ জানে না। এ সাংঘাতিক অবস্থা। মানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে শাসনকাল চলছে, সেই শাসনকাল সত্যি সত্যি এর আগে কোনো শাসনকালে এই পরিমাণ দুর্নীতি হয়নি এবং এইভাবে সাংবিধানিক সংস্থাগুলোকে গলা টিপে মারা হয়নি যা বর্তমানে হচ্ছে। এবং এই নিয়ে সকলে নিশ্চুপ। অত্যন্ত দুর্ভাগ্যজনক। না আপনি সমাজ মাধ্যমে এই নিয়ে কোনো আওয়াজ উঠতে দেখবেন, না যারা মিডিয়া, যারা এই মুহূর্তে সে ইলেকট্রনিক মিডিয়ায় বলুন, প্রিন্ট মিডিয়ায় বলুন, সেটা নিয়েও নিশ্চুপ। আমি চেষ্টা করেছিলাম যে এই ইস্যুটাকে যাতে সত্যি সত্যি, যে এই মুহূর্তে এটা সামাজিক ইস্যু হওয়া উচিত, এটা রাজনীতির মানে একেবারে কেন্দ্রের ইস্যু হওয়া উচিত, যে একটি সাংবিধানিক সংস্থাকে একেবারে বন্ধ করে রাখা হয়েছে। সেখানকার অনেক ক্লার্ক রয়েছেন, সেখানকার অনেক আইনজীবী রয়েছেন, ব্যবহারজীবী রয়েছেন, যারা নিত্যদিন সেখানে প্র্যাকটিস করেন। তার থেকেও বড় কথা যে এই যে লক্ষ লক্ষ পদে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন, তাদের অভাব অভিযোগ, তাদের বেতন ঠিক পাচ্ছে না, স্বল্প বেতন পাচ্ছে, পেনশন পাচ্ছে না, বিভিন্ন অভাব অভিযোগ কোথায় মিটবে? সব বন্ধ করে রাখা হয়েছে। আশা করব এই সকলেই এই নিয়ে আওয়াজ তুলবেন এবং এই যে সাংবিধানিক সংস্থাগুলোকে যেভাবে গলা টিপে মারা হচ্ছে এর বিরুদ্ধে সকলেই সোচ্চার হবেন।